নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে। আমরা যে আলোচনা করছিলাম, আজকে আমরা আলোচনা করব বাচ্যের যে শ্রেণীবিভাগ ছিল। বাচ্যকে মূলত 4 ভাগে ভাগ করা হয়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। তো আজকে আমাদের যে ক্লাসটার রয়েছে, এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্তৃবাচ্য কাকে বলে এবং কর্তৃবাচ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো আজকের আলোচনা আমরা শুরু করি। বাচ্য বলেছিলাম আমরা যে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে যখন কর্তা কর্ম ক্রিয়ার প্রাধান্য লাভ করে এবং সেই প্রাধান্য লাভের মধ্য দিয়ে যখন বাক্যে ওই বাক্য প্রকাশের যে ভঙ্গি, সেটাকে আমরা বলি বাচ্য। ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে কর্তা কর্ম ক্রিয়ার যে প্রাধান্য এবং সেটার উপরে যে বাক্য প্রকাশের যে ভঙ্গি, সেটাকে আমরা বলছি বাচ্য। তো এই বাচ্যের যে শ্রেণীবিভাগের মধ্যে 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য, আর আরেকটা রয়েছে কর্মকর্তৃবাচ্য। তো আজকের আমাদের আলোচনার বিষয় কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য আলোচনা করার আগে আমাদের যেটা প্রাথমিকভাবে জানা প্রয়োজন যে কর্তৃবাচ্য কাকে বলে। কর্তৃবাচ্য কাকে বলে যদি বলে, এই প্রশ্নের উত্তরে আমরা একটাই বলতে পারি কথা, যে সাধারণত যখন কোনো বাক্যে কর্তাই কোনো বাক্যের মধ্যে যখন প্রাধান্য লাভ করে, কর্তাই প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া তার অনুগামী হয়, যে বাক্যে বাচ্যের ক্ষেত্রে যে বাচ্চে বাক্যের মধ্যে কর্তাই প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া ওই কর্তার অনুগামী হয়, তখন তাকে আমরা বলছি কর্তৃবাচ্য। যদি আমরা এক কথায় বলতে যাই, তাহলে বলতে হয় যে যখন যে বাচ্চে বাক্যের মধ্যে থাকা কর্তাই প্রধান, সেই বাচ্চকে আমরা বলছি কর্তৃবাচ্য। কর্তা মানে কর্তৃ। তো আরেকবার যদি এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা বলি যে বাক্য প্রকাশের ভঙ্গি তো বাচ্য, তো বাচ্যের ক্ষেত্রে কর্তৃবাচ্য যখনই বলতে যাব আমরা, যে বাচ্চে বাক্য প্রকাশের ক্ষেত্রে যে বাচ্চে বাক্যের মধ্যে যে কর্তা রয়েছে, সেই কর্তা যখন প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া তার অনুগামী হয়। এখানে ক্রিয়া কিন্তু মুখ্য নয়, এখানে ক্রিয়া তার অনুগামী। কার অনুগামী? না, কর্তার অনুগামী। তো কর্তার অনুগামী যখন ক্রিয়া হয়, অর্থাৎ কর্তাকে ক্রিয়া অনুসরণ করে, ক্রিয়াকে কর্তা অনুসরণ করেন, অর্থাৎ এখানে কর্তাই প্রধান, ক্রিয়া তার অনুগামী, তখন সেটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। এবারে আমরা যদি এই কর্তৃবাচ্যকে কতগুলো উদাহরণের সাহায্যে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে কর্তৃবাচ্যের ক্ষেত্রে 3টি উদাহরণ রয়েছে মূলত এখানে দেওয়া রয়েছে। একটা লেখা রয়েছে, প্রথম উদাহরণ যে শ্যাম ভাত খেয়েছে। প্রথম রয়েছে শ্যাম ভাত খেয়েছে, আর দ্বিতীয় রয়েছে প্রত্যাশা কলকাতা গেছে, আর তৃতীয় রয়েছে সুজয়বাবু বোনকে অঙ্ক করান। এই 3টি বাক্য এখানে রয়েছে। এই 3টি বাক্যের কর্তৃবাচ্য উদাহরণ হিসেবে আমরা এটাকে যদি দেখি, মানে দেখতে পাচ্ছি। এবার এখানে দেখা যাচ্ছে এই বাক্যের মধ্যে লিখেছে যে শ্যাম ভাত খেয়েছে, এখানে একটা বন্ধনীর মধ্যে যেটা লেখা যে বাচ্চে সকর্ম ক্রিয়া ব্যবহৃত। তার মানে এই বাক্য যেটা রয়েছে, এই কর্তৃবাচ্যে এই বাক্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। অর্থাৎ এখানে যে ক্রিয়াটা রয়েছে কর্তৃবাচ্যের ক্ষেত্রে, যেখানে ক্রিয়া কর্তার অনুগামী, সেখানে এই কর্তৃবাচ্যের ক্রিয়ার মধ্যে সকর্ম ক্রিয়া ব্যবহার করা হয়েছে। এবং সকর্ম ক্রিয়া যেটা ব্যবহার করা হচ্ছে, সেই সকর্ম ক্রিয়া ব্যবহার করার সময় ওই ক্রিয়াটাকে দেখতে হয় যে সকর্ম ক্রিয়ার ক্ষেত্রে কি করে আমরা বুঝবো যে ওটা সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া মূলত হচ্ছে, যদি আমরা সকর্ম ক্রিয়া জানতে চাই, এমন সকর্ম ক্রিয়াটা কি না জানলে আমরা বুঝতে পারবো না যে বাচ্চা সকর্ম ক্রিয়া ব্যবহৃত আমরা যে লিখছি, তা সকর্ম ক্রিয়াটা কি যদি আমরা জানি, তাহলে কি করে আমরা বুঝবো যে সকর্ম ক্রিয়া ব্যবহৃত। যদি আমরা একটা বাক্য দেওয়া থাকে, সেই বাক্যের মধ্যে থেকে আমরা ক্রিয়াপদটাকে বের করে নিই এবং সেই ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কারক করবার সময় জেনেছি যে ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে, তাহলে জানবো সেটা
কর্ম, তাহলে সেখানে কর্ম রয়েছে। তো এখানে যদি বলি শ্যাম ভাত খেয়েছে, এখানে যদি আমরা দেখি ভালো করে বিচার বিশ্লেষণ করে যে বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা, খেয়েছে, এটা হচ্ছে মূলত ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। এইটা যদি ক্রিয়া হয়, শ্যাম ভাত খেয়েছে, এটা যদি ক্রিয়া হয়, এবার ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, কি খেয়েছে, এর উত্তর আসছে ভাত খেয়েছে। তার মানে এই ভাতটা হচ্ছে কর্ম। তো এই যে বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম রয়েছে, তার মানে সেটাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক শব্দের অর্থ হচ্ছে কর্মসহ বর্তমান, অর্থাৎ কর্ম রয়েছে যে ক্রিয়ার। তো ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে, তাহলে সেটা কর্ম রয়েছে। তাই এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করেছি, কি খেয়েছে, উত্তর আসছে কর্ম, ভাত খেয়েছে, তাহলে ভাতটা হচ্ছে কর্ম। তার মানে যেহেতু এটা কর্ম রয়েছে এই ক্রিয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে সকর্মক ক্রিয়া। পরবর্তী উদাহরণ বলছে প্রত্যাশা কলকাতা গেছে। এখন ক্রিয়াপদ কি গেছে আর কাকে গেছে, এই যদি ক্রিয়াপদ যদি এটা যদি ক্রিয়া হয়, গেছে যদি ক্রিয়া হয়, তো গেছে ক্রিয়াটাকে যদি কতগুলো প্রশ্ন করি, কি গেছে কাকে গেছে, এই দুটি প্রশ্নের কিন্তু কোনো উত্তর আমরা এখানে পাচ্ছি না। তার মানে এই ক্রিয়ার কর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি না। যখনই আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করে যদি কোনো উত্তর না আসে, তাহলে আমরা জানবো সেখানে কর্ম নেই। এবারে যেখানে কর্ম আছে সেখানে সকর্মক, আর যেখানে কর্ম নেই তার মানে সেটা হচ্ছে অকর্মক, অর্থাৎ এখানে কর্ম কোথাও নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে বাচ্চার মধ্যে এখানে অকর্মক ক্রিয়া ব্যবহৃত, যেখানে এই যে বাচ্চটা কর্তৃবাচ্যের এই যে বাক্যটা ব্যবহার করা হয়েছে এখানে অকর্মক ক্রিয়া রয়েছে, আর কর্তৃবাচ্যের এই যে বাক্যটা এখানে ব্যবহার করা হয়েছে এখানে সকর্মক ক্রিয়া রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব যে তৃতীয় উদাহরণটায়, সুজয়বাবু বোনকে অঙ্ক করান। এবার আগেই বলেছি যে ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর আসে তাহলে সেটা কর্ম। যদি ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করি, যদি কোনো উত্তর আসে তাহলে সেটাও কর্ম। তাই এখানে বলছে সুজয়বাবু অঙ্ক করান, এই করানটা হচ্ছে ক্রিয়া। ভালো করে যদি আমরা দেখি, এই করান হচ্ছে কি না, এটা হচ্ছে করান হচ্ছে ক্রিয়া। করান যদি ক্রিয়া হয়, তাহলে এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি কি করান, উত্তর আসছে অঙ্ক করান। তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা কর্ম। এবার বলছে কাকে করান, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি প্রশ্ন উত্তর আসে তাহলে সেটা কর্ম। তাহলে কাকে করান, এটা যেটা উত্তর আসছে সেটা হচ্ছে বোনকে করান, তাহলে এটাও হচ্ছে কর্ম। এবারে দেখতে হবে প্রথম কর্তৃবাচ্যের প্রথম বাক্যটা যেটা রয়েছে, কর্তৃবাচ্যের প্রথম বাক্যে যে উদাহরণটা রয়েছে, সেই উদাহরণকে যদি আমরা ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেছি তা কর্ম পেয়েছি, মানে এটা সকর্মক ক্রিয়া। আর দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে সেটাতে আমরা যে উদাহরণটা দেখছি আমরা, সেটার মধ্যে কোনো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর যেহেতু আসেনি, তার মানে এটা কর্ম নেই, তার মানে এটা অকর্মক ক্রিয়া। আর এখানে দেখছি সুজয়বাবু বোনকে অঙ্ক করেন, এখানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, আবার কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে দুটো কর্ম পেয়েছে। এবারে দুটো কর্ম মানে হচ্ছে দ্বিকর্মক। তাহলে যে বাক্যের মধ্যে যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তখন তাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এই দ্বিকর্মক যেটা বলছে, এই দ্বিকর্ম মানে হচ্ছে দুটো কর্ম থাকে। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে দুটো কর্ম থাকে তাহলে সেটা দ্বিকর্মক ক্রিয়া ব্যবহৃত। তাহলে এই এখানে কর্তৃবাচ্যের যে উদাহরণ দেওয়া রয়েছে সেই বাক্যের ক্ষেত্রে দুটি কর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে যখন কোনো কর্তৃবাচ্যের কোনো বাক্যে কর্ম থাকে তাহলে সেটা সকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে, যখন কর্তৃবাচ্যের কোনো বাক্যে কর্ম থাকে না তার হচ্ছে অকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে, আর যখনই কর্তৃবাচ্যের দুটি কর্ম থাকে তখন তাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আরেকবার ভালো করে যদি বোঝার চেষ্টা করি, আমরা কর্তৃবাচ্যের উদাহরণ আমরা তিনটে দিয়েছি এখানে। এবার এখন দেখছি যে প্রথম যে কর্তৃবাচ্যের উদাহরণটা রয়েছে, এই প্রথম কর্তৃবাচ্যের উদাহরণের যে বাক্যটা রয়েছে, এই বাক্যের যে ক্রিয়া রয়েছে এই ক্রিয়ার কর্ম রয়েছে। তাহলে যে ক্রিয়ার কর্ম থাকবে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। তাহলে এই বাচ্চে কর্তৃবাচ্যের সকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে প্রথম, সকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে প্রথম উদাহরণটিতে। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যাশা কলকাতা গেছে, এখানে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পায়নি, তার মানে এই ক্রিয়ার কর্ম নেই, তার মানে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে এই ক্রিয়া যেটা অকর্মক ক্রিয়া রয়েছে, এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা অকর্মক ক্রিয়া রয়েছে দ্বিতীয় বাক্যে,
বাচ্চার ক্ষেত্রে দ্বিতীয় বাক্যে। আর তৃতীয় উদাহরণ যেটা রয়েছে, সুজয়বাবু বোনকে অঙ্ক করেন, এখানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি? কি করান? অঙ্ক করান। কাকে করেন? বোনকে করেন। দুটো কর্ম যেহেতু একটা বাক্যের মধ্যে, যেটাকে বলা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। এটা হচ্ছে কর্তৃবাচ্যের ক্ষেত্রে সকর্মক্রিয়া ব্যবহার করা হয়, তার মানে আবার অকর্মক্রিয়াও ব্যবহৃত হয় কর্তৃবাচ্যে, আবার দ্বিকর্মক্রিয়াও ব্যবহৃত হয়। এরপর আমরা পরবর্তী উদাহরণগুলো যেগুলো উপরে রয়েছে সেগুলোকে আমরা দেখব। এবারে আমরা ওই উদাহরণগুলো, পরবর্তী যে উদাহরণগুলো এখানে রয়েছে উপরিউক্ত জায়গায়, সেগুলোকে আমরা দেখে আমরা দেখব কর্তৃবাচ্য সম্পর্কে উদাহরণের মধ্য দিয়ে আমাদের একটা পরিপূর্ণ ধারণা গড়ে উঠবে। আমরা প্রথম তিনটি উদাহরণ যেটা দেখলাম যে কর্তৃবাচ্য কিভাবে সকর্মক্রিয়া ব্যবহার করে কর্তৃবাচ্য করা যায়, অকর্মক্রিয়া ব্যবহার করে কর্তৃবাচ্য করা যায়, আবার দ্বিকর্মক্রিয়া ব্যবহার করেও কর্তৃবাচ্য করা যায়। এবারে আমরা উদাহরণগুলো দেখবো যে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য কিভাবে লাভ করছে। এখানে তো আগেই বলে দিয়েছে যে বাচ্চে বাক্যের মধ্যে কর্তাই বা কর্তৃপদই প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া সাধারণত কর্তার অনুগামী হয়। তার মানে ক্রিয়া কিন্তু নিজস্ব প্রাধান্য সে লাভ করে না কর্তৃবাচ্যের ক্ষেত্রে। এখানে কর্তাই প্রাধান্য, কর্তার অনুগামী হয় ক্রিয়া, তখনই তাকে বলছি আমরা কর্তৃবাচ্য। তো আমরা উদাহরণগুলো একটু দেখে নিই। এখানে প্রথম উদাহরণ যেটা দেওয়া রয়েছে যে শুভম মাঠে খেলছে। এবার যদি আমরা ভালো করে দেখি উদাহরণটিতে, এটাকে বাচ্চা কর্তৃবাচ্যের যদি দেখি, এখানে কর্তৃবাচ্য আমরা কি করে বুঝবো? এই শুভম মাঠে খেলছে, এখানে কিন্তু কে খেলছে? শুভম খেলছে। কোথায়? মাঠে। না, শুভম খেলছে। এই শুভম যে কর্তা, এই কর্তা হচ্ছে শুভম। তো এখানে কর্তাই কিন্তু প্রাধান্য পাচ্ছে, এখানে মূলত শুভমই মাঠে খেলছে। তাহলে এখানে এই বাক্যের মধ্যে ক্রিয়া রয়েছে, এটা হচ্ছে খেলছে হচ্ছে ক্রিয়া, মাঠে খেলছে, এখানে কর্তা শুভম, খেলছে ক্রিয়া। কর্তা এই বাক্যের মধ্যে কর্তাই প্রাধান্য লাভ করছে, এখানে কর্তাই প্রাধান্য লাভ করছে, আর ক্রিয়া কর্তার অনুগামী। এখানে ক্রিয়া কিন্তু কর্তার থেকে বেশি প্রাধান্য পায় না, এখানে কর্তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভমই মাঠে খেলছে, তাহলে শুভমের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। একরকম ভাবে রবি গান গায়, গানটা কে গাইছে? না, রবি গাইছে। এই রবি কর্তা, রবি কর্তা আর গায় হচ্ছে ক্রিয়া। এখানেও একই রকম ভাবে দেখবো যে কর্তা যে রবি রয়েছে, এই কর্তাই অধিক গুরুত্ব পাচ্ছে, ক্রিয়ার চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ যে বাচ্চা, আমরা যদি ওই সংজ্ঞা মানে কর্তৃবাচ্যের যে সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে কর্তৃবাচ্য কাকে বলে, ওই সংজ্ঞার সাথে যদি কানেক্টেড করি আমরা এই উদাহরণটিকে, তাহলে ভালো করে দেখবো যে বাচ্চে বাক্যের কর্তাই প্রাধান্য লাভ করে, ক্রিয়া তার অনুগামী হয়। তো যে বাচ্চে বাক্যে কর্তাই প্রাধান্য লাভ করে, ক্রিয়া তার অনুগামী হয়, তাদেরকে অনুসরণ করছে, তখন তাকে বলছি কর্তৃবাচ্য। একই রকম ভাবে যদি প্রতিমা বাজারে যাই বলি, তাহলে এই প্রতিমা হচ্ছে কর্তা। এই প্রতিমা কোথায় যাচ্ছে? বাজারে যায়। মূলত বাজারে যাওয়ার কাজটা কে করছে? প্রতিমা। এই প্রতিমা হচ্ছে, এখানে প্রতিমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যায় ক্রিয়া। এই প্রতিমা যে কর্তা, এই কর্তা এখানে প্রাধান্য লাভ করছে, আর ক্রিয়া কর্তার অনুগামী হচ্ছে, যিনি করে এটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। একরকম মানুষ জলসম্পদের অপব্যবহার করে, জলসম্পদের অপব্যবহার কে করছে? জলসম্পদের অপব্যবহার করছে মানুষ, জলসম্পদের অপব্যবহার করছে মানুষ, মানুষটা হচ্ছে কর্তা। যেহেতু এই কর্তা মানুষ অপব্যবহার করে এই ক্রিয়ার মধ্যে প্রাধান্য লাভ করছে, ক্রিয়া তার অনুগামী হচ্ছে, কর্তাই প্রাধান্য লাভ করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে এগুলো যে দেখলাম আমরা প্রত্যেকটাই, যখনই কোনো বাচ্চা কর্তা বা কর্তৃপদই প্রাধান্য, যখনই কোনো বাচ্চা বাক্যে কর্তাই প্রাধান্য লাভ করে, ক্রিয়া কর্তার অনুগামী হয়, তখন তাকে আমরা বলি কর্তৃবাচ্য। এরপর আমরা দেখব যে কর্তৃবাচ্যের, আমরা কর্তৃবাচ্য কাকে বলে দেখলাম। কর্তৃবাচ্যে যে ক্রিয়াগুলো ব্যবহার করা, কর্তৃবাচ্যে সকর্মক্রিয়া ব্যবহার করা যায়, কর্তৃবাচ্যে অকর্মক্রিয়া ব্যবহার করা যায়, কর্তৃবাচ্যে দ্বিকর্মক্রিয়া ব্যবহার করা যায়।
আর কর্তৃবাচ্যের কর্তা যে প্রধান এবং ক্রিয়া তার অনুগামী, সেগুলো কতগুলো উদাহরণের সাহায্যে আমরা দেখলাম। এরপর আমরা দেখব কর্তৃবাচ্যের বৈশিষ্ট্যগুলি। এবার একটা জিনিস এই বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আমরা জেনে নিই। তৃতীয় যে উদাহরণটা এখানে যদি লক্ষ্য করি ভালো করে, যে বনকে অঙ্ক করার, এখানে দুটো জিনিস আছে। ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা কর্ম, আবার ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলেও যদি উত্তর কোনো পাই তাহলে সেটা কর্ম। তো এখানে আমরা করেছিলাম যে করান, এটা যদি ক্রিয়া হয়, সুজয়বাবু কি করান, সুজয়বাবু অঙ্ক করান, এই কি দিয়ে প্রশ্ন করে উত্তর এসছে অঙ্ক, তাহলে এটা কর্ম। সুজয়বাবু কাকে করান, বনকে করান, সুজয়বাবু কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর এসছে সেটাও কর্ম। এবার দুটো কর্মের মধ্যে তফাৎ রয়েছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। আমরা জানি না মুখ্য কর্ম কাকে বলে, গৌণ কর্ম কাকে বলে। মূলত যেটা অপ্রাণীবাচক কর্ম সেটা হচ্ছে বস্তু যার প্রাণ নেই, সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। আর প্রাণীবাচক যেগুলোর প্রাণ রয়েছে সেগুলো হচ্ছে গৌণ কর্ম। তো এখানে হচ্ছে অঙ্ক তো একটা বিষয়, অঙ্ক একটা বই, এটা একটা বস্তু। অঙ্ক বই যদি বস্তু হয় তাহলে এটার মধ্যে প্রাণ নেই, তার মানে এটা এই প্রাণ নেই, মানে এটা হচ্ছে প্রাণহীন বস্তু, মানে হচ্ছে এটা মুখ্য কর্ম। আর অপ্রাণীবাচক মুখ্য কর্ম কোনগুলো, যেগুলো হচ্ছে অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক অপ্রাণীবাচক এটা হচ্ছে মুখ্য কর্ম। আর প্রাণীবাচক যেটা হচ্ছে গৌণ কর্ম। এই বন হচ্ছে প্রাণ, একজন তার প্রাণ রয়েছে, এটা হচ্ছে গৌণ কর্ম। সেটা কোনটা, যেটা হচ্ছে প্রাণীবাচক, প্রাণীবাচক। যেটা প্রাণ রয়েছে প্রাণীবাচক, যেটা প্রাণ নেই সেটা অপ্রাণীবাচক। অপ্রাণীবাচক মানে হচ্ছে মুখ্য কর্ম, আর যেটা প্রাণ রয়েছে প্রাণীবাচক, প্রাণীবাচক মানে হচ্ছে গৌণ কর্ম। এরপর আমরা দেখব কর্তৃবাচ্যের বৈশিষ্ট্যগুলি। তো এবার আমরা কর্তৃবাচ্য কাকে বলে, কর্তৃবাচ্য সেটা আমরা জানলাম কতগুলো উদাহরণের সাহায্যে। এবার আমরা দেখব যে মূলত এই কর্তৃবাচ্যের বৈশিষ্ট্যগুলি কি কি। তো যদি আমরা দেখি প্রথম কর্তৃবাচ্যের প্রথম বৈশিষ্ট্য এখানে যেটা রয়েছে, কর্তৃবাচ্যে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক তিন রকমই হতে পারে। অর্থাৎ বলতে চাচ্ছে এখানে যেটা, যে কর্তৃবাচ্যে যখন কর্তৃবাচ্য কোনো বাক্য থাকে তখন সেটা কর্তৃবাচ্যের মধ্যে সেটা সকর্মক ক্রিয়া হতে পারে, আবার সেটা অকর্মক ক্রিয়া হতে পারে, আবার সেটা দ্বিকর্মক ক্রিয়া হতে পারে। এবার সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক এটা কর্তৃবাচ্য কাকে বলে সেই সম্পর্কে যখন আলোচনা করি তখন তিনটি উদাহরণের সাহায্যে আমরা সেগুলো দেখেছি। যে একটা কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমরা সকর্মক ক্রিয়া দ্বারা কর্তৃবাচ্য হতে পারে, অকর্মক ক্রিয়া দ্বারা কর্তৃবাচ্য হতে পারে, আবার দ্বিকর্মক ক্রিয়া দ্বারাও কর্তৃবাচ্য হতে পারে। তো যদি আমরা দেখি সকর্মক ক্রিয়া কাকে বলে, যে কোনো একটা বাক্যের মধ্যে, কর্তৃবাচ্যের কোনো একটা বাক্যের মধ্যে যদি ক্রিয়া থাকে এবং সেই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে জানবো সেটা কর্ম রয়েছে, তার মানে সেটার কর্ম রয়েছে, মানে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। যেমন শ্যাম ভাত খেয়েছে, এখানে খেয়েছে যদি ক্রিয়া হয়, ক্রিয়াপদকে প্রশ্ন করছি কি খেয়েছে, উত্তর আসছে ভাত, তার মানে এখানে ক্রিয়াপদের এই কি খেয়েছে উত্তর এসছে, মানে এটা কর্ম, তার মানে এটা কর্ম রয়েছে, মানে এই কর্তৃবাচ্যে যে ক্রিয়া রয়েছে সকর্মক ক্রিয়া রয়েছে। আবার যদি এমন হতো যে শ্যাম সিমলা গিয়েছে, এখানে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে রাহুল সিমলা গিয়েছে, এখানে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসছে না, তার মানে এখানে যে কর্তৃবাচ্যটা রয়েছে এখানে কিন্তু সেই কর্তৃবাচ্যে কর্ম নেই, তার মানে এটা হচ্ছে অকর্ম ক্রিয়া ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি বলি সোমেনবাবু ভাইকে বিজ্ঞান পড়ান, পড়ান যদি ক্রিয়া হয়, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ান, বিজ্ঞান পড়ান, কাকে পড়ান, ভাইকে পড়ান, তাহলে দুটো কর্ম এখানে রয়েছে। যে ক্রিয়া দুটো কর্ম থাকে তাকে বলে এই দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এই কর্তৃবাচ্যে দ্বিকর্ম ক্রিয়াও ব্যবহার করা যায়। তাহলে কর্তৃবাচ্যে কখনো সকর্ম ক্রিয়া থাকতে পারে, কখনো অকর্ম ক্রিয়া থাকতে পারে, কখনো দ্বিকর্ম ক্রিয়াও থাকতে পারে। তো প্রথম যে বৈশিষ্ট্য বলছে কর্তৃবাচ্যে সকর্ম, অকর্মক, দ্বিকর্মক তিন রকমই হতে পারে, এটা আমরা উদাহরণের সাহায্যে দেখলাম। দ্বিতীয় যেটা বলছে কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, ক্রিয়া কর্তার অনুগামী এবং বাচ্যের কর্তাটি উদ্দেশ্য অংশে অবস্থান করে। আমরা একটু দেখব উদাহরণের সাহায্যে। এই শ্যাম যদি বলি আমরা, এই শ্যামটা কিন্তু মূলত কি না, কর্তা, যে কোনো কাজ যার দ্বারা হয় কর্তা। ভাত হচ্ছে কর্ম, ভাত হচ্ছে কর্ম, আর খেয়েছে হচ্ছে ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া যদি থাকে, এখানে দেখছি আগেই বলেছি, যদি আমরা বৈশিষ্ট্যটাকে দেখি, কর্তৃবাচ্যে কর্তাই প্রধান। তো এখানে এই বাক্যের মধ্যে কর্তৃবাচ্যের বাক্যে কর্তা এখানে প্রধান, কর্তা এখানে প্রধান।
ক্রিয়া কর্তার অনুগামী। এই যে ক্রিয়া, ক্রিয়া কিন্তু কর্তার অনুগামী, মানে কর্তাকে অনুসরণ করে ক্রিয়া। এখানে ক্রিয়ার প্রাধান্য বেশি নেই, এখানে কর্তারই প্রাধান্য বেশি। আর কি বলছে যে বাচ্যের কর্তাটি উদ্দেশ্য অংশে অবস্থান করে। আমরা জানি যে কোনো একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য কাকে বলে, বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তো এখানে যদি দেখি শ্যাম ভাত খেয়েছে, এখানে ভাত খাওয়ার কথা কার সম্পর্কে বলা হচ্ছে? শ্যামের সম্পর্কে। কে খেয়েছে ভাত? শ্যাম খেয়েছে। তাহলে বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য। তো এটা হচ্ছে উদ্দেশ্য। শ্যামটা যদি উদ্দেশ্য হয়, কর্তা উদ্দেশ্য অংশে অবস্থান করে। এবার আমরা এই উদাহরণের থেকে আমরা ফিরে আসবো এই বৈশিষ্ট্যের মধ্যে, যে বৈশিষ্ট্যের সাথে উদাহরণের মধ্যে দিয়ে দুটো সংযোগ করে দেখবো আমরা যে আদবি এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কিনা কর্তৃবাচ্যের ক্ষেত্রে। বলছে কর্তৃবাচ্য কর্তা প্রধান। তো এটা যদি শ্যাম ভাত খেয়ে যেটা কর্তৃবাচ্য হয়, এখানে কিন্তু কর্তা প্রধান। কর্তা কি? কর্তাই প্রধান। আর কি বলছে? ক্রিয়া কর্তার অনুগামী। এখানে ক্রিয়া, এই যে ক্রিয়া রয়েছে, এই ক্রিয়া কিন্তু কর্তার অনুগামী, অর্থাৎ ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, সেটাও রয়েছে। বাচ্যের কর্তাটি উদ্দেশ্য অংশে অবস্থান করে। তো এখানে বাক্যে যার সম্পর্কে বলা সেটা উদ্দেশ্য, তা উদ্দেশ্য যে অংশ, এই উদ্দেশ্য অংশে কিন্তু কর্তা অবস্থান করছে। তার মানে দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে, এই উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি, তাহলে বৈশিষ্ট্য কর্তৃবাচ্যের সমস্ত বৈশিষ্ট্যগুলো এই উদাহরণের মধ্যে দিয়ে রয়েছে। তার মানে এটা কর্তৃবাচ্য। পরবর্তী উদাহরণ দেখবো যে কর্তৃবাচ্যের বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার সক্রিয় সম্বন্ধ থাকবে। অর্থাৎ কর্তৃবাচ্যের যে বাক্যটা থাকে তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার কর্তার, সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার একটা সক্রিয় সম্বন্ধ থাকবে। তো যদি আমরা দেখি প্রথম বাক্যের ক্ষেত্রে শ্যাম ভাত খেয়েছে, এই বাক্যের মধ্যে এটা যে ক্রিয়া, এটা কি ক্রিয়া? সমাপিক না অসমাপিকা? মূলত বলি আমরা সমাপিকার সঙ্গে কর্তার যে সক্রিয় সম্বন্ধ থাকবে বলছে, তো সেটা জানার আগে আমাদের জানা প্রয়োজন যে সমাপিকা ক্রিয়া কাকে বলে। সমাপিকা ক্রিয়া তাকেই বলে যে যখন কোনো বাক্যে কোনো ক্রিয়া বসে এবং ক্রিয়া যদি বসে বাক্যের সম্পূর্ণতা প্রদান করে, অর্থাৎ বাক্যটাকে সম্পূর্ণ করে, বক্তার বক্তব্য পরিষ্কার সেখানে প্রকাশিত হয়, আর শ্রোতা যে শুনছে তার শোনার মধ্য দিয়ে সমস্ত কৌতূহল সে নিবৃত্তি ঘটে, অর্থাৎ যেটুকু শোনার সে সবটুকু শুনে বুঝতে পারে। তাহলে যে বাক্যের মধ্যে কোনো ক্রিয়া বসে বাক্যের সম্পূর্ণতা প্রদান করে তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন শ্যাম ভাত খেয়েছে, মানে ভাত খাওয়ার পরে আর কিছুই নেই, শ্রোতাও বুঝতে পেরেছে শ্যাম কি করেছে, আর যে বলছে সেও পরিষ্কারভাবে তার বক্তব্যটাকে পরিষ্কারভাবে বলতে পেরেছে। এবার যদি এমন বলতাম যে শ্যাম ভাত খেয়ে যদি বলতাম, তাহলে কি বাক্যটা পরিষ্কার হয়েছে? শ্যাম ভাত খেয়ে কি করলো? খেতে গেল, পড়তে বসলো, ঘুমোতে গেল, খেলতে গেল, ভাত খেয়ে সে কি করলো, এইটা বলার মধ্য দিয়ে ভাত খেয়ে, শ্যাম ভাত খেয়ে যদি বলতাম, তাহলে এই বাক্যের মধ্য দিয়ে বাক্যের সম্পূর্ণতা প্রদান করছে না, বক্তার বক্তব্য পরিষ্কার হচ্ছে না, শ্রোতা পুরোপুরি বুঝতে পারছে না, আর বাক্যের মধ্যে এই ক্রিয়াটা বসে বাক্যের সম্পূর্ণতা প্রদান করছে না। তাহলে এই খেয়ে গিয়ে ঘুমিয়ে চলে এরকম যদি কোনো ক্রিয়া থাকে, তাহলে সেটা বাক্যের মধ্যে বসলেও বাক্যের সম্পূর্ণতা প্রদান করতে পারে না, বলে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই অসমাপিকা ক্রিয়া বাক্যের পরে অসম্পূর্ণতা থাকে, আর সমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে বসলে সেটা সম্পূর্ণতা প্রদান করে। তাহলে এই খেয়েছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া। একরকম ভাবে সমীর বাবু ভাইকে বিজ্ঞান পড়ানো, এটাও সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে কর্তা, এটা কর্তা, এটা ক্রিয়া। কি ক্রিয়া না? এটা সমাপিকা ক্রিয়া। তা ক্রিয়া যদি কর্তার অনুগামী হয়, তাহলে অটোমেটিক্যালি এই ক্রিয়ার সাথে এই কর্তার সক্রিয় সম্বন্ধ রয়েছে। আবার একই রকম ভাবে এটা যদি কর্তা হয় আর এটা যদি সমাপিকা ক্রিয়া হয়, সমাপিকা ক্রিয়া, তাহলে এখানে কর্তৃবাচ্যের বাক্যের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার একটা সক্রিয় সম্বন্ধ রয়েছে। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য যেটা বলছে কর্তৃবাচ্যের বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার যে সক্রিয় সম্বন্ধ থাকবে, তো এখানে কিন্তু কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার একটা সক্রিয় সম্বন্ধ রয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে। এবার আমরা দেখব কর্তৃবাচ্যের পরবর্তী বৈশিষ্ট্যগুলি। কর্তৃবাচ্যের পরবর্তী বৈশিষ্ট্যগুলো হলো চতুর্থ বৈশিষ্ট্য, কর্তৃবাচ্যের কর্তাটি সাধারণত শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এ বা তে বিভক্তি যুক্ত হয়। তাহলে বলছে কর্তৃবাচ্য করবার ক্ষেত্রে কর্তৃবাচ্যের যে বাক্যটা থাকে সেই বাক্যের বেশিরভাগই ক্ষেত্রে সেখানে কি হয়,
সেই কর্তা হচ্ছে শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো ওই এ বা তে বিভক্তি যুক্ত হয়। তো আমরা দেখে নেবো যে কর্তৃবাচ্য স্থানত যদি বলি শ্যাম ভাত খেয়েছে, এখানে শ্যাম যদি কর্তা হয়, কর্তা যা সাধারণত আমরা বলি শূন্য বিভক্তি মূল শব্দ, যদি কোনো একটা বাক্যের মধ্যে যদি কোনো শব্দ বা পদ থাকে, সেই পদের মধ্যে থেকে যদি মূল শব্দটাকে বের করে নিলে যেটা পড়ে থাকে সেটা বিভক্তি। তো এখানে দেখবো শ্যাম, শ্যামের মূল শব্দই শ্যাম, তার মানে এখানে কোনো বিভক্তি নেই, মানে এটা শূন্য বিভক্তি। তো এখানে বলছে রাকেশ, রাকেশের মূল শব্দ হচ্ছে রাকেশ, রাকেশ অন্য কোনো কিছু, রাকেশের সাথে অন্য কোনো বিভক্তি যুক্ত নেই, মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি, এটা হচ্ছে শূন্য বিভক্তি। তো তাহলে বলছে যে কর্তৃবাচ্যের ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এই বা তে, যেমন জমিতে ফসল ফলেছে, যেখানে জমিতে ফসল ফলেছে এটা কিন্তু এই তে বিভক্তি এখানে যুক্ত হয়েছে। কর্তৃবাচ্যের কর্তার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এ বা তে বিভক্তি পারা করে শূন্য। কর্তৃবাচ্যের কর্তাটি সাধারণত শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এ বা তে বিভক্তি যুক্ত হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এরকম ব্যতিক্রমী হিসেবে এ বা তে বিভক্তি যুক্ত হয়। পঞ্চম যে বৈশিষ্ট্য বলতে যে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ ও ক্রিয়ার কাল অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। আমরা যদি ভালো করে দেখি যে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ ও ক্রিয়ার কাল অনুযায়ী ক্রিয়ার যে রূপ সেটা পরিবর্তন ঘটে। আমরা এটাকে যদি উদাহরণের সাহায্যে দেখি, শ্যামলী গান গাইছে, এই গাওয়া যে ক্রিয়াটা, তুমি গান গাইছো, এই গাইছে, গাইছো আর গাইছি, এবার আমরা দেখবো পুরুষ অনুযায়ী। পুরুষ মূলত তিন প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। বক্তা নিজের সম্পর্কে যেটা বলে আমি, আমরা, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে বক্তা নিজের অন্যের উদ্দেশ্যে যখন কিছু বলে তখন সেটা হচ্ছে মধ্যম পুরুষ, যেমন তুমি, তোমরা। আর কোনো কিছু নাম যেমন রাম, শ্যাম, যদু, মধু, রীতা, মিতা, গীতা এবং সে, তিনি, তাকে, এগুলো হচ্ছে সব প্রথম পুরুষ। তো এখানে বলছে শ্যামলী একটা নাম বোঝাচ্ছে, তার মানে এটা প্রথম পুরুষ। তো এখানে যেহেতু প্রথম পুরুষ হয়েছে সেই কারণে এর ক্রিয়ার রূপে পরিবর্তন হয়েছে। এখানে প্রথম পুরুষ হওয়ার কারণে, যেহেতু এটা প্রথম পুরুষ হয়েছে, প্রথম পুরুষ, সেই কারণে ক্রিয়ার রূপ পরিবর্তন হয়েছে। শ্যামলী গান গাইছে, শ্যামলী হচ্ছে এখানে কি বলছে, এটা প্রথম পুরুষ, তাই গাইছে, এখানে যে ক্রিয়ার রূপ হয়েছে সেটা হচ্ছে গাইছে। এবারে যখন মধ্যম পুরুষে তুমি, তোমরা, এটা হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষে যখন আছে তখন এই ক্রিয়া পরিবর্তন হয়েছে, গাইছেটা হয়ে যাচ্ছে গাইছো। আবার একই রকম ভাবে যখন আমরা দেখব আমি গান গাইছি, আমিটা হচ্ছে, এটা হচ্ছে উত্তম পুরুষ আমি, আমরা, তখন আবার ক্রিয়া হচ্ছে আমি গান গাইছি, গাইছি, গাইছো, গাইছে। তাহলে কি বলছে, যদি আমরা বৈশিষ্ট্যের দিকে ফিরে আসি, কর্তৃবাচ্যে কর্তার পুরুষ, এই যে পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম, মধ্যম, প্রথম, ক্রিয়ার কাল অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। এখানে ক্রিয়াটাকে, ক্রিয়া যে ছিল গাওয়া, সেই গাওয়া, গান গাওয়ার যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা কিন্তু তিনটে আলাদা আলাদা পুরুষ হওয়ার কারণে তার রূপেরও পরিবর্তন ঘটেছে। প্রথমটা যেহেতু প্রথম পুরুষ, সেটা হচ্ছে গাইছে। দ্বিতীয় হচ্ছে মধ্যম পুরুষ, তুমি গান গাইছো। তৃতীয় হচ্ছে আমি, উত্তম পুরুষ, এখানে গাইছি, গাইছে, গাইছো, গাইছি। তাহলে কর্তৃবাচ্যের কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপেরও পরিবর্তন ঘটে। তো এটা হচ্ছে আজকের আমাদের কর্তৃবাচ্যের যে কাকে বলে এবং কর্তৃবাচ্যের যে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, তার ক্লাস আমরা আজকের এখানে শেষ করছি। নমস্কার।